যদি পরের জন্মে দেখা হয় তাহলে আমার সাথে হানিমুন এখানে আসবে। বলেছে যত জায়গায় বেড়াতে যাব এইটাই সব থেকে সুন্দর ট্রিপ। আমি বললাম যে এখনো তো কিছুই শুরু হয়নি, এই জায়গাটাকে দেখে মনে হচ্ছে কোনো বিদেশি জায়গা। দেখুন কি সুন্দর লাগছে। কারণ ফিমেল ফ্যানদের কাছে আমি সবসময় সিঙ্গেল ছিলাম, সিঙ্গেল আছি, সিঙ্গেল থাকবো। স্মৃতি জিনিসটা বড়ই অদ্ভুত, কখনো ভাবায়, কখনো হাসায়, কখনো কাঁদায়, কখনো নাড়া দিয়ে যায়। ডায়েরির পাতা খুঁজে কিংবা অ্যালবামে ছবি দেখে আবারও নিজেকে ফিরিয়ে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করি সেই ফেলে আসা দিনগুলোতে। যারা আমার মতো ট্র্যাভেলকে নিজের পেশা হিসাবে বেছে নিয়েছেন তাদের কাছে এই স্মৃতি জিনিসটা হয়তো ততটাও গুরুত্বপূর্ণ নয়। সব কিছুই আমাদের কাছে কন্টেন্ট কিংবা কাজের অংশবিশেষ। তবু এর মাঝে এমন কিছু জায়গা আছে যার স্মৃতি হাজার চেষ্টা করেও মন থেকে মুছে ফেলা যায় না। অপেক্ষা থাকে আবারও সেই জায়গাতে নিজেকে আরও একবার ফিরে পাওয়ার। এমনই একটা জায়গা স্মৃতিকে বর্তমানে ফিরিয়ে নিয়ে আসতেই শুরু হচ্ছে আজকের গল্প। বারোই মার্চ 2024। আজকের গল্প শুরু করব কেরালা রাজ্যের এর্নাকুলাম জংশন থেকে। তবে আজকের গল্প শুরু করার আগে আমাকে ফিরতে হবে আগের দিন সন্ধ্যাবেলায়, অর্থাৎ 11ই মার্চ, যখন শালিমার থেকে করমণ্ডল এক্সপ্রেসে জার্নি করে আমি পৌঁছেছিলাম তামিলনাড়ু রাজ্যের চেন্নাই সেন্ট্রাল স্টেশনে। তো এর আগের পর্বে আপনারা দেখেছিলেন যে শালিমার থেকে করমণ্ডল এক্সপ্রেস ধরে এই স্টেশনে নেমেছিলাম এবং ব্লগ শেষ করেছিলাম। এবার চেন্নাই সেন্ট্রাল থেকে এর্নাকুলাম অবধি পৌঁছানোর কিছু অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আগামী দিনে আপনাদের কাজে লাগলেও লাগতে পারে যারা এই রুটে জার্নি করবেন বা যারা লাক্ষাদ্বীপ যাবেন। আগামী দিনে যদি আপনার গন্তব্য কলকাতা থেকে লাক্ষাদ্বীপ হয়, সেক্ষেত্রে ট্রেনে করে আসলে আপনাকে নামতে হবে কোচিন বা কোচিনের এর্নাকুলাম টাউন বা এর্নাকুলাম জংশন স্টেশন। কলকাতা থেকে সরাসরি এর্নাকুলাম যাওয়ার দুটি ট্রেন রয়েছে। ট্রেন নম্বর 12660 গুরুদেব সুপারফাস্ট এক্সপ্রেস এবং ট্রেন নম্বর 22642 শালিমার তিরুবনন্তপুরম এক্সপ্রেস। আর সরাসরি ট্রেন না পেলে কলকাতা থেকে চেন্নাই কিংবা কলকাতা থেকে বেঙ্গালুরু এসে সেখান থেকেও এর্নাকুলাম যাওয়ার বেশ কিছু ট্রেন রয়েছে। আর ফ্লাইটে করে আসতে হলে কলকাতা থেকে কোচি আসার ওয়ান স্টপ ফ্লাইট রয়েছে, যার ভাড়া পড়বে মাথাপিছু 6500 টাকা থেকে 8500 টাকার মধ্যে। আর কলকাতা থেকে কোচি কিংবা এর্নাকুলাম যাওয়ার সরাসরি ট্রেন না পাওয়ায় আমরা চেন্নাই হয়ে এর্নাকুলাম যাচ্ছি। চেন্নাই সেন্ট্রাল একটা জমজমা স্টেশন, বাট এই জমজমা স্টেশনে আমায় খুঁজে বের করতে হবে ক্লক রুম, যেখানে আমি মালপত্র রেখে একটু বাইরে যাবো, কারণ এতগুলো লাগেজ নিয়ে বাইরে যাওয়া সম্ভব নয়। প্ল্যাটফর্ম নম্বর 9 থেকে বেরিয়ে রয়েছে সামনে ক্লক রুম। এখানে ব্যাগ রাখা চার্জেস হচ্ছে 30 টাকা পার ব্যাগ 24 ঘন্টা, আর সেই সঙ্গে নিলাম স্লিপ। এখানে ব্যাগ রাখার রুলস হচ্ছে আপনার ট্রেনের পিএনআর নাম্বার লাগবে, আর ফোন নাম্বার লাগবে, আর নাম লাগবে, ব্যাস। চেন্নাই আর বেঙ্গালুরু হচ্ছে আমাদের বাঙালিদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ স্টেশন। ডাক্তার দেখাতে হোক বা কাজের সূত্র ধরে হোক, এই স্টেশনে কিন্তু প্রচুর বাংলা থেকে মানুষজন আসেন। এবার আমরা স্টেশনের বাইরে যাব এবং বাইরে গিয়ে কিছু খাওয়া দাওয়া করব। স্টেশনের ভেতরেও প্রচুর ঝাঁ চকচকে রেস্তোরাঁ আছে, বাট আমরা স্টেশনের বাইরেই যাব। এটা হচ্ছে এখানকার নতুন এক্সিকিউটিভ লাউঞ্জ INEJ। আর চেন্নাই সেন্ট্রালের সঙ্গে কিন্তু চেন্নাই মেট্রো হচ্ছে ওয়েল কানেক্টেড। পাশেই আছে চেন্নাই মেট্রো এবং সেই সাথে চেন্নাই সাবারবান স্টেশন। আর এখানে কিন্তু এসি ওয়েটিং রুমও আছে, এখান দিয়ে সিঁড়ি আছে। এই হচ্ছে চেন্নাইয়ের 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর দিয়ে বেরিয়ে এসে এই দেখুন বাইরে যাওয়ার রাস্তা। আর এই যে রাস্তাটা নেমে এলাম, এই রাস্তার সোজা বরাবর ডান দিকে সমস্ত হোটেল রয়েছে, খাওয়া দাওয়ার হোটেল এবং সেই সাথে থাকার জন্য হোটেল। অনেকে কাজের সূত্রে, চিকিৎসার সূত্রে চেন্নাই আসবেন, তো সেক্ষেত্রে কিন্তু এই পার্টগুলো আমাদের গল্পে এক্সট্রা মনে হলেও ইম্পর্টেন্ট। স্টেশনের বাইরে বেরিয়ে আসার পরে যে রাস্তা ধরে হোটেলগুলো রয়েছে, এর বাইরে কিন্তু লোক দাঁড়িয়ে আছে, মানে হোটেলের লোক। তারা জিজ্ঞেস করছে যে রুম লাগবে নাকি। এবং অনেক হোটেলের গায়ে আমি দেখতে পাচ্ছি বোর্ড ঝোলানো আছে, 300 টাকায় রুম, 500 টাকায় রুম। মানে স্টেশনের বাইরে বেরিয়ে এসে কিন্তু আপনারা হোটেল পেয়ে যাবেন। বাট আমরা খুঁজছি একটা খাওয়ার হোটেল, খাওয়া দাওয়া করবো, সেই সাথে আমার একটা কিছু ডকুমেন্টস আছে, ওগুলো প্রিন্ট আউট করাবো। যেহেতু বাংলা থেকে অনেক মানুষ চেন্নাইতে যায়, সেহেতু স্টেশনের বাইরে বেশ কিছু হোটেলে বাঙালি খাবারের নাম এইভাবেই ডিসপ্লে করা আছে। বাংলার 12টা বাজিয়েছে এই মাছি ভাত লিখে। কোনোদিন বাংলায় মাছি ভাত বলে কিছু হয় না, মাছ ভাত বলে হয়। এটা কোনো বাঙালি হোটেল কিন্তু নয়, এটা হচ্ছে রাস্তার ধারে একটা হোটেল। হোটেলে নানা রকম খাবার আছে, আর হোটেলের যে সাইনবোর্ডটা আছে সেখানে কিছু বাঙালি খাবারের নাম লেখা আছে। বাঙালি হোটেল হয়তো থাকতে পারে এই চত্বরে, বাট এখন আমার খোঁজার টাইম নেই, কারণ ট্রেন আসে এরপর। তো এখানে এসে আমি খাবারের অর্ডার দিয়েছি। রাতের খাবারে আমরা নিলাম তন্দুরি চিকেন আর রুটি। অ্যাটলিস্ট এই খাবারে কোনো কারি পাতা নেই। এখানকার সব ঝোলেই কিন্তু রয়েছে কারি পাতা। চেন্নাইয়ের চিকিৎসা ব্যবস্থার সঙ্গে সঙ্গে কিন্তু আরেকটা জিনিস খুব বিখ্যাত, সেটা হচ্ছে এখানকার কফি।
তো এই স্টেশনে, চেন্নাই সেন্ট্রাল স্টেশনে একটা এখানে দোকান আছে, ম্যাড্রাস কফি হাউস। তো এখানে কফি বিক্রি হচ্ছে, কফির দাম হচ্ছে 35 টাকা করে, চিনি কম, স্ট্রং কফি। তুমি কি নিয়েছো? কেমন খেতে আইসক্রিম? কফি পানের বিরতির পর আবারও চলে এসেছি চেন্নাই সেন্ট্রালের 6 নম্বর প্ল্যাটফর্মে, যেখানে দাঁড়িয়ে রয়েছে ট্রেন নাম্বার 22-639 চেন্নাই সেন্ট্রাল থেকে আলেপ্পি সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেন ধরেই আমার গন্তব্য এর্নাকুলাম জংশন। এই জার্নিতে আমার কোচ নম্বর হচ্ছে A1 AC 2 টায়ার ICF উৎকৃষ্ট কোচ। এই টিকিটও ওয়েটিং ছিল, বাট টিকিট কনফার্ম হয়ে গেছে। অ্যাকচুয়াল সাউথে না ট্রেনের টিকিট নিয়ে প্রবলেম খুব কমই হয়, টিকিট কনফার্ম হয়ে যায়। মানে সাউথের দিকে যে ট্রেনগুলো চলে, বাইরে যেরকম গরম ভেতরে তো সেই রকমই ঠান্ডা, এসি একদম ফুল, ওদিকে ফ্যান চলছে, পুরো ওয়েদার হয়ে গেছে ভেতরের কামরার কুল কুল। গরিলা এখানে চলে গেছে। সাউথের ট্রেন থেকে প্ল্যাটফর্ম একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাঁচকচকে। আর চেন্নাই সেন্ট্রাল প্ল্যাটফর্ম এত ক্লিন, হাওড়া শিয়ালদা থেকে অনেক বেটার, অন্তত পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে। রাত 8:55 ছেড়ে দিল আমাদের ট্রেন। চেন্নাই থেকে এর্নাকুলাম জংশন হচ্ছে 697 কিলোমিটার ডিস্টেন্স, আর আমাদের এই জার্নি হবে হচ্ছে 11 ঘন্টা 50 মিনিটের। অ্যাভারেজ স্পিড থাকবে হচ্ছে 59 কিলোমিটার পার আওয়ার, আর ম্যাক্সিমাম পারমিশন স্পিড হচ্ছে 110 কিলোমিটার পার আওয়ার। কারণ এটা হচ্ছে ICF কোচ, LHB নয়। কম্বল, বালিশের কভার সব কিছু একদম ক্লিন। চলুন আমরা এবার ফিরে যাই এর্নাকুলাম জংশনে এবং আমাদের পরবর্তী গল্পকে আমরা কন্টিনিউ করি। সময় সকাল 8:56। আমরা এই মুহূর্তে পৌঁছালাম কোচিনের এর্নাকুলাম টাউন স্টেশনে। অ্যাকচুয়াল কোচি বা কোচিনে দুটো স্টেশন আছে, একটা হচ্ছে এর্নাকুলাম টাউন, একটা হচ্ছে এর্নাকুলাম জংশন। আর এর্নাকুলাম টাউনের পরবর্তী স্টেশনই হচ্ছে এর্নাকুলাম জংশন। সো আমি জংশনে নেমে তারপর যাব আমার পরবর্তী গন্তব্যে। এটা হচ্ছে এর্নাকুলামের KRTCর বাস স্ট্যান্ড। সময় সকাল 9:11। চলুন আমরা আজকের গল্প কন্টিনিউ করি এর্নাকুলাম জংশন স্টেশন থেকে আমাদের আগামীর গন্তব্যে। এর্নাকুলামের তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। বেরিয়ে এলাম স্টেশনের বাইরে বেরিয়ে এসে কিন্তু এখানে প্রিপেড ট্যাক্সি কাউন্টারও আছে, প্রিপেড অটো বুথও আছে। স্টেশন চত্বরের বাইরে বেরিয়ে এসে কিন্তু বেশ কিছু দোকান রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, যেখান থেকে কিন্তু সকালের ব্রেকফাস্টটা চটপট করে নেওয়াই যায়। এটা কি নিয়েছো তুমি? এই প্রথম যিনি যে খাবারের নাম জানে না কিন্তু খাবার খাচ্ছে। একটা বিষয় খেয়াল করলাম, এর্নাকুলাম জংশনের বাইরে যে সমস্ত দোকানপাট রয়েছে তার অধিকাংশগুলোতেই কর্মচারী হিসেবে কাজ করছে আমাদের বাংলার যুবকরা। টুকটাক কিছু খাওয়া দাওয়ার পর আমরা রওনা দিলাম এর্নাকুলাম জংশন থেকে আমাদের পরবর্তী গন্তব্য ওয়েলিংটন আইল্যান্ডের উদ্দেশ্যে। এখান থেকে ওলা উবের ছিল, এখান থেকে এমনি অটো আর এরকম যে গাড়িগুলোতে যাচ্ছে এরকম গাড়িও ছিল। এখান থেকে নেমে হচ্ছে 300 টাকা। একটু দূরও আছে এখান থেকে ওয়েলিংটন আইল্যান্ড। আর এদিকে আবার ওখান থেকে কন্টিনিউ ফোন করছে যে বোর্ডিং স্টার্ট হয়ে গেছে, আপনারা আসুন। ওয়েলিংটন আইল্যান্ড যাওয়ার পথে দেখা মিলে কেরালার বিখ্যাত ভেমনাল লেকের, যাকে কেন্দ্র করে গড়ে উঠেছে কোচিন শিপইয়ার্ড। কোচিন ভারতবর্ষের অন্যতম নৌবাহিনীর বেস ক্যাম্প বা নাভাল বেস, যেখানে দাঁড়িয়ে রয়েছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি বিমানবাহী রণতরী INS বিক্রান্ত, যার ওজন প্রায় 40,000 টন। ওই যুদ্ধজাহাজে জেট বিমানও ল্যান্ড করতে পারে। এই পুরোটা হচ্ছে কোচিন শিপইয়ার্ড। আর এই যে লেকটা দেখছেন, এই লেকের সাথে সমুদ্রের কানেকশন রয়েছে, এটা হচ্ছে ভেমনাল লেক। এরপর আমাদের গাড়ি প্রবেশ করলো কোচিন পোর্ট বা কোচিন বন্দর এলাকায়। ওয়েলিংটন আইল্যান্ড হচ্ছে কোচিন পোর্টের ভেতরেই। তো এখানে প্রবেশ করার জন্য আমাদেরকে দিতে হলো হচ্ছে 15 টাকা। ক্রুজ তো দেখতে পাচ্ছি না, ক্রুজ মনে চলে গেছে। আর এই পুরো রাস্তা জুড়ে জুনিয়রকে এই বলে রাখাচ্ছিলাম আমাদের ক্রুজ হয়তো চলে গিয়েছে, আর এই দেরি হওয়ার জন্য তোর মাই দায়ী। আমাদের টিমে সবচেয়ে বেশি টেনশনে আছে পল। ওকে বলেছি যে ক্রুজ মনে চলে গেল রে। সত্যি বলতে বেড়াতে যাওয়াটা অনেকটা নির্ভর করে ভাগ্যের উপরে। এর আগে যখন লাক্ষাদ্বীপ আসার প্ল্যান করেছিলাম, এমনকি সমস্ত পেমেন্টও করে দিয়েছিলাম, তখন পলের এক্সাম ছিল। কি অদ্ভুত কারণে সেই ট্রিপ নিজে থেকে ক্যান্সেল হয়ে যায়। পরবর্তী তারিখ ধার্য হয় 12ই মার্চ, আর পলের পরীক্ষা শেষ হয় 7ই মার্চ। আর সে কারণেই হয়তো এবারের ট্রিপ নিয়ে পল ভীষণ এক্সাইটেড। গাড়ি আমাদের নামিয়ে দিল ওয়েলিংটন আইল্যান্ডের লাক্ষাদ্বীপ আন্তর্জাতিক ক্রুজ টার্মিনালের রিপোর্টিং সেন্টারে। সেখানে প্রবেশ করতেই GOL অর্থাৎ যে ট্যুর সংস্থার সাথে এবার লাক্ষাদ্বীপ ট্রিপ করছি তাদের প্রতিনিধি এসে আমাদের বোর্ডিং পাস, ট্যুরিস্ট আই কার্ড, টি-শার্ট, ক্যাব, লাগেজ ট্যাগ সব কিছুই প্রোভাইড করলো। আর সেই সাথে বলে রাখি, এটা কোনো প্রমোশনাল ট্রিপ নয়। এই ট্রিপের জন্য আমাদের তিনজনকে পে করতে হয়েছে 1,08,800 টাকা। যেহেতু লাক্ষাদ্বীপ ভারতবর্ষের ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল, তাই এখানে যাওয়ার ক্ষেত্রে কিছু নিয়মবিধি রয়েছে। সেই বিধি মেনেই প্রথমে আমাদের বোর্ডিং পাস, অরিজিনাল আধার কার্ড, নাম এবং যাত্রার তারিখ মিলিয়ে নেওয়ার পর সঙ্গে করে নিয়ে আসা লাগেজ এবং আমাদের স্ক্যান করা অর্থাৎ সিকিউরিটি চেক করা হলো, যেমনটা এয়ারপোর্টে করা হয়। ঠান্ডা লাগছে? খিদে পাচ্ছে?
ক্রুজ চলে জানি তো ক্রুজ। এরপর আমাদের তুলে দেওয়া হলো এই বাসে। আমাদের এই জন্যই বলছি কারণ আমরা ট্যুরিস্টরা ছাড়াও এখানে লাক্ষাদ্বীপের বিভিন্ন আইল্যান্ডের অনেক অধিবাসীরা রয়েছে, যারা ঠিক এইভাবেই সপ্তাহের বিভিন্ন দিনে বিভিন্ন জাহাজে তাদের নিজের নিজের আইল্যান্ড থেকে কোচির মধ্যে যাতায়াত করেন। যাত্রীদের নিরাপত্তার কারণেই প্রত্যেক বাসে 2 জন করে সিআইএসএফ ছিলেন। বাস আমাদের নামিয়ে দিল কোচিন আন্তর্জাতিক ক্রুজ টার্মিনালের সামনে, যেখানে দাঁড়িয়েছিল আমাদের জলযান এমভি কাবারাত্তি। আর বাস থেকে নেমেই দ্বিতীয়বারের জন্য দেখা আমাদের সেই জাহাজ, সেই ক্রুজের সাথে এমভি কাবারাত্তি, যে ক্রুজে করে আমি দ্বিতীয়বারের জন্য যাব হচ্ছে লাক্ষাদ্বীপ। গরম যদিও লাগছে, হাওয়াও দিচ্ছে মাঝে মধ্যে, বাট এই জায়গাটা এসে দাঁড়িয়ে যখন দেখছি এই ক্রুজ, ভাই আলাদাই ফিলিংস, ভাই আলাদাই ফিলিংস। এই ফিলিংসটা তারাই বুঝবে যারা এই জায়গায় এসে দাঁড়াবে। এবং আই অ্যাম শিওর যে আপনারাও কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের লাক্ষাদ্বীপ ভ্রমণ পূর্ণ করবেন, যার গাইডলাইন সব কিছু থাকবে হচ্ছে এই ভিডিওতে। ট্যুরিস্ট কিংবা যাত্রীরা বাস থেকে নেমে যাওয়ার পর আমাদের সমস্ত লাগেজ এই মালগাড়ি থেকে নামিয়ে ক্রুজের সামনে জড়ো করে রাখা হচ্ছে। এইরকম সিঁড়ি রয়েছে, যে সিঁড়ি ধরে আমরা ক্রুজে উঠবো। ফাইনালি পা রাখলাম ক্রুজে ওঠা সিঁড়িতে। আর সময়টা হচ্ছে 12ই মার্চ 2024, ঠিক সকাল 10:53। আর যারা ট্যুরিস্ট তাদের লাগেজ আগেই ওরা উঠিয়ে দিয়েছে, আমাদেরকে লাগেজ নিয়ে ওঠার দরকার নেই। যে বাসে করে আমরা এসেছিলাম সেই বাসে এবার ছেড়ে যাচ্ছে পরবর্তী যে সমস্ত প্যাসেঞ্জাররা রয়েছে তাদেরকে আনার জন্য। ক্রুজে প্রবেশ করার আগে সমস্ত ট্যুরিস্টদের এক জায়গায় জড়ো করে আমাদের এবারে ট্যুর ম্যানেজার এই ট্যুর সংক্রান্ত কিছু নির্দেশাবলী আমাদেরকে শেয়ার করলেন। বেশিরভাগই কথোপকথন হচ্ছিল ইংরেজিতে, যেগুলো বাংলা করলে কিছুটা এরকম দাঁড়ায়। ইয়াসার আরব হচ্ছে আমাদের এই ট্রিপে ম্যানেজার। আমরা এই মুহূর্তে রয়েছি জাহাজের 3rd ডেকে। আমাদের কেবিন রয়েছে 3rd, 4th এবং 5th-এ। কোনো নেটওয়ার্ক থাকবে না ক্রুজ চালু হওয়ার পরে, কোনো ওয়াইফাইও থাকবে না। 4th ডেকের ব্যাক সাইডে রয়েছে হচ্ছে এখানকার ক্যাফেটেরিয়া। ইনফরমেশন সেন্টার আর হসপিটাল হচ্ছে 3rd ডেক। ক্রুজে 700 প্যাসেঞ্জার রয়েছে, 150 জন ট্যুরিস্ট। যখন আমরা খেতে যাব আই কার্ড সবসময় ব্যবহার করতে হবে। শিপে ইচ্ছে মতো ঘোরা যেতে পারে, ফটোগ্রাফি করা যেতে পারে, কিন্তু যেসব জায়গা রেস্ট্রিক্টেড সেখানে যাওয়া যাবে না। আমাদের জন্য এখানে অ্যালোট হয়েছে 5th ডেক, সব থেকে উপরে। যে কেবিন নাম্বার হচ্ছে 564, ফার্স্ট ক্লাস কেবিন। জাহাজের এক ডেক থেকে আরেক ডেকে ওঠার জন্য এই ধরনের সব সিঁড়ি রয়েছে। এই হচ্ছে 5th ডেক। 5th ডেকে আমাদের কেবিন রয়েছে, সুইমিং পুল রয়েছে, বাট এখানে জল বা মাছ কোনোটাই নেই। প্রত্যেকটা ডেকেই একই প্যাটার্নের কেবিন এবং দরজাগুলো, যেগুলো দেখে প্রথম খুঁজে বের করা মুশকিল নিজের নিজের কেবিন। দেয়ালে অবশ্য কেবিন নম্বর লিখে পথ নির্দেশ করাই আছে। আর আমাদের লাগেজগুলো কেবিনের বাইরেই সব সাজানো আছে। এইরকম বড় সব গোলক ধাঁধা। ইউ আর অন 4th ডেক। 4th ডেকে তো রয়েছি, যাবো 5th ডেকে। এই যে সিঁড়ি পেয়েছি। এই ক্রুজে প্রথমবার উঠে সব কিছু ঘেটে যাবে যে এই চলে এসেছি 3rd ফ্লোরে, এই যেতে হবে 4th-এ, কোথায় 3rd কোথায় 4th, প্রথমবার ঘেটে যাবে। কিন্তু তখন সমস্যা কেবিন খোঁজা নয়, সমস্যা ছিল অন্য এক জায়গায়। রুমের সামনে গিয়ে দেখি যে আমাদের একটা লাগেজ আসেনি। এখানকার যে ম্যানেজার, তার সঙ্গে কথা বললাম, তোরা ব্যাপারটা দেখছে। হারিয়ে যাওয়া লাগেজ শেষমেশ পাওয়া গেল। সমস্যাটা হচ্ছে যে আমাদেরকে যারা ট্যাগ প্রোভাইড করেছিল, একটা ট্যাগের মধ্যে কেবিন নাম্বারটা লেখা ছিল না। আর তাড়াহুড়োর মধ্যে আমাদেরও একটা ভুল হয়েছে, যখন আমি ট্যাগটা লাগাই আমারও চোখ থেকে আর কি মিস্টেক হয়ে গেছে, চোখের মিস্টেক, তো ফাঁকা ছিল। ট্যাগ নাম্বারটা লিখে দিল, এবার ওরাই আবার লাগেজ আর কি রুমে পৌঁছে দেবে। এই ক্রুজে সিকিউরিটি ব্যাপক। আমার বইয়ের গলা শুনে বুঝে গেছি যে আমি 5th ডেকে চলে এসেছি। হ্যাঁ চলে এসেছি বাবু। ব্যাগের প্রবলেম তো সলভ হলো, ব্যাগ পাওয়া গেল, ব্যাগ ওরা পৌঁছে দিল। নতুন একটা প্রবলেম শুরু হলো। আমরা তো 3 জন, এবার আমাদের 3টে টিকিট অ্যালট হয়েছে, মানে 3টে বেড অ্যালট হয়েছে। হলের জন্য আলাদা রুমে আলাদা বেড অ্যালট হয়েছে। এই রুমটাই সেটা। আরেকজন যে ভদ্রলোক আছেন উনিও সোলো ট্রাভেল করছেন, উনি একা এসেছেন, উনি রুমে এসেছেন। ওনারও 564, পলেরও 56। আর আমাদের দুজনের রুম নাম্বার হচ্ছে 566, যেটা পাশে। তো ওনার সাথে আমরা এক্সচেঞ্জ করে নিলাম। আর পল যদি এখানে থাকে তাহলে ওই বেড ফাঁকা যাবে। সুন্দর একটা জানলা রয়েছে যেখান দিয়ে সমুদ্র দেখা যাবে। এইরকম হচ্ছে এখানকার বেড, নরম গদি রয়েছে। দুজনের জন্য হচ্ছে 2টো বেড। এখানে ফ্যান রয়েছে, এদিকে একটা চেয়ার রয়েছে, এদিকে আরেকটা চেয়ার। ডাস্টবিন রয়েছে, টেবিল রয়েছে বসে কাজ করার জন্য, ফোন চার্জ দেওয়ার জায়গা তো রয়েছে। আর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে এই লাউড স্পিকার, কারণ সমস্ত কিন্তু ঘোষণা এখানেই শোনা যাবে এবং এই ঘোষণা অনুযায়ী আমাদের কাজ করতে হবে। এখানে একটা ছোট্ট ওয়ার্ড্রপ মতো রয়েছে, ঝুড়িতে ফল রয়েছে, সাবান রয়েছে। সব থেকে বেশি দরকারি লাইফ জ্যাকেট এটা রয়েছে, এটা আমাদের প্রত্যেক দিনই দরকার পড়বে। টাওয়াল রয়েছে, মিরর রয়েছে, সিঁড়ি রয়েছে, সিঁড়িটাকে লাগিয়ে ওপরে উঠতে হবে। আর এই হচ্ছে এখানকার টয়লেট। কোমোড রয়েছে, বেসিন রয়েছে, এখানেও একটা মিরর রয়েছে।
হ্যান্ড শাওয়ার রয়েছে এখানে, টাওয়েল রাখার জায়গাটাকে রয়েছে। আর হ্যাঁ, এখানে কিন্তু ঠান্ডা জল গরম জল দু জলের ব্যবস্থা আছে। 1 লিটার করে মোট 12টা জলের বোতল আছে। আর আজকে যে আমরা ক্রুজে উঠলাম, আজ কিন্তু কোনো অ্যাক্টিভিটি নেই, অ্যাক্টিভিটি শুরু হবে কাল থেকে। আজ হচ্ছে পৌঁছে রিল্যাক্স, ক্রুজে ঘোরা, ফটোগ্রাফি করা, খাওয়া দাওয়া করা। এই যে 5th ডেক যেখানে ফার্স্ট ক্লাস কেবিনগুলো রয়েছে, এই 5th ডেক থেকে বাইরে এসেই রয়েছে ওপরে যাওয়ার রাস্তা। মানে আমরা তো ক্রুজে উঠলে সবসময় চেষ্টা করি যে কখন আমরা ওপরে যাব, কখন আমরা ওপরে যাব। ক্রুজের সব থেকে টপ ডেক থেকে আমরা আশেপাশের দৃশ্য ক্যামেরাবন্দি করব। এই সেই জাহাজ যেটা করে আমরা পাড়ি দেবো লাক্ষাদ্বীপের পথে। এখন যদিও এখানে কাঠফাটা রোদ, মানে গরমে কি বলবো সানবার্ন হয়ে যাচ্ছি, কিন্তু যখন বিকেল হবে, যখন জাহাজ ধীরে ধীরে কোচিন ছেড়ে সমুদ্রে প্রবেশ করবে, তখন যে হাওয়া আর সেই সঙ্গে জাহাজের যে দুলুনি, সেটা ভাই আলাদাই। আমাদের এই ক্রুজ শিপ এমভি কাভারাত্তি কোচিন থেকে লাক্ষাদ্বীপের বিভিন্ন আইল্যান্ডের মধ্যে যাতায়াত করে। জাহাজটি নির্মাণ করেছিল হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড, বিশাখাপত্তনম। এই ক্রুজে যাত্রী পরিবহন ক্ষমতা 700 জন এবং পণ্য পরিবহন ক্ষমতা 200 টন। প্রায় 120 মিটার দীর্ঘ এই জাহাজ ভারতের প্রথম যাত্রীবাহী জাহাজগুলির মধ্যে অন্যতম। জুনিয়রের খুব খিদে পেয়েছে, বলছে মা কখন খাবো। ক্রুজে যখন আপনি বোট করলেন, তারপরে কিন্তু এই আশেপাশে চত্বরে কোনো দোকানপাট নেই, তো সঙ্গে কিন্তু আপনারা খাবার দাবার জিনিস অবশ্যই রাখবেন। লাঞ্চের টাইম হচ্ছে দুপুর 2টো, বাট আপনি এখানে ধরুন পৌঁছাচ্ছেন সকাল 10টায়। এই যে 11টা 12টা 1টা 2টো, এই যে 4 ঘন্টা তো কিছু খেতে হবে আমাদেরকে। তো সেরকম খাবার দাবার কিন্তু আপনারা সাথে অবশ্যই ব্যাগে রাখবেন। প্রথম দিনের জার্নিতে ঠিকঠাক খাওয়া দাওয়া করা খুব দরকার, কারণ জাহাজ যখন কোচিন ছেড়ে আস্তে আস্তে সমুদ্রে প্রবেশ করবে, তখন যে দুলুনি হবে তাতে কিন্তু বমি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এই দিকটা সাধারণত রেস্ট্রিক্টেড জোন, এখানে কাউকে অ্যালাউ করা হয় না। আর এর ওপরে সমস্ত যন্ত্রাংশ রয়েছে, সমস্ত রেডার আর যা যা সব কিছু দরকার সেগুলো রয়েছে এখানে ওপরে। এবার যেতে হবে একটু ক্যাফেটেরিয়ার দিকে, দেখি খাওয়া দাওয়া কখন দেবে। ক্যাফেটেরিয়াতে দুরকম সেকশন রয়েছে, ভেজ এবং নন ভেজ। ব্রেকফাস্ট, লাঞ্চ কিংবা ডিনার সব কিছুই এখানে বুফে সিস্টেম। এই হচ্ছে আমাদের লাঞ্চ, এরকম দিয়েছে হচ্ছে ডাল রয়েছে, 2টো পাঁপড়, বাঁধাকপি রয়েছে, ফিশ রয়েছে, কি ফিশ কি জানি এগুলো, স্যালাড রয়েছে, আর জলের ব্যবস্থা এখানেই আছে। আর যদি এখানকার জল আপনারা না খান, তাহলে রুমে যে বোতল দিয়েছে সেই বোতলও সঙ্গে ক্যারি করতে পারেন। যেহেতু আমার দর্শকদের অধিকাংশই বাঙালি, সেক্ষেত্রে বলে রাখি এখানে কোনো খাবারে কিন্তু কোনো বাঙালিয়ানার ছাপ নেই। সব খাবারই রয়েছে দক্ষিণের ছোঁয়া। কারি পাতা সবসময় পাবেন। ট্যুরিস্ট ছাড়াও এই জাহাজের ক্যাফেটেরিয়া ব্যবহার করেন বিভিন্ন আইল্যান্ডের যাত্রীরা, তাই তাদের জন্য এখানে খাবারের দামও নির্ধারিত রয়েছে। মধ্যাহ্নভোজন শেষ করে ডেকে ফিরে এসে দেখি এরই মধ্যে 2টো টাগবোট আমাদের জাহাজের 2 মাথায় নিজেদের পজিশন সেট করেছে। এদের কাজ জেটি থেকে জাহাজকে কিছুটা টেনে সেইখানে নিয়ে আসা যেখানে জলস্তর বেশি, এবং সেই জায়গায় আসার পরই জাহাজের প্রপেলার চালু করা হয়। জাহাজ থেকে দড়ি ফেলে দেওয়া হলো, ওই দড়িটা পায়োনিয়ারের সঙ্গে বাঁধা হচ্ছে। এরপর পায়োনিয়ার জাহাজকে পুল করবে, কারণ এই জায়গায় জলের গভীরতাটা কম, প্রপেলার স্টার্ট হবে না। একটু গভীর জলে যাওয়ার পর তারপরে প্রপেলার স্টার্ট হবে। আর এখন সময় দুপুর 2:51। জাহাজ নিজের সুবিধা মতো পজিশনে চলে আসার পর টাগবোট 2টো জাহাজ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো এবং সেগুলো ফিরে গেল তাদের গন্তব্যে। আর একই সঙ্গে আমাদের জাহাজে শুরু হলো মৃদু কম্পন, অর্থাৎ জাহাজের ইঞ্জিনও চালু করে দেওয়া হয়েছে। এতক্ষণ ধরে যে পায়োনিয়ারগুলো টানছিল, ওদিক থেকে বোঝা যাচ্ছিল না। এবার যদি এই পাশে আসি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখুন কতটা সরে এসছে আমাদের ক্রুজ টার্মিনাল থেকে। সময় বেলা 3:03। ফাইনালি আমাদের ক্রুজ যাত্রা শুরু করলো কোচিন থেকে লাক্ষাদ্বীপের পথে। আর ক্রুজ ছাড়তেই সমস্ত ট্যুরিস্টরা কিন্তু চলে এসছে আপার ডেকে, এই গরম এই রোদকে উপেক্ষা করে, কারণ এটা একটা দুর্দান্ত মুহূর্ত, যে মুহূর্তের সাক্ষী সবাই থাকতে চায়। ট্যুরিস্টদের একাংশ রয়েছে ওই জায়গাতে, ওখান থেকেও তারা এই সুন্দর দৃশ্য উপভোগ করছেন। ট্যুরিস্টদের অনেকে রয়েছে এই জায়গাতে, কারণ এই শেডের নিচে অ্যাটলিস্ট রোদটা নেই। কিছু ট্যুরিস্ট গিয়েছে ওই দিকে, আর বাকিরা সবাই এই ওপরে। আন্তর্জাতিক ক্রুজ টার্মিনাল থেকে ছেড়ে ভীমনাথ লেক হয়ে আরব সাগরের পথে আমাদের ক্রুজ। লেক যেখানে সাগরে মিশেছে, সেই মোহনা বরাবর জলপথের 2 ধারেই বেশ কিছু দ্রষ্টব্য রয়েছে। এই জলপথ কোচিন শহরের অন্যতম ব্যস্ত জলপথ, কারণ বেশ কিছু ফেরি চলাচলের রুট রয়েছে এদিকে ওদিকে। ওগুলো হচ্ছে সমস্ত ইন্ডিয়ান কোস্ট গার্ডের জাহাজ। এই জায়গাটাকে দেখে মনে হচ্ছে কোনো বিদেশি জায়গা। দেখুন কি সুন্দর লাগছে।
হ্যাঁ ওই দূরে হেলিকপ্টার, প্রচুর হেলিকপ্টারও উঠছে এখানে। খুব অল্প সময়ের মধ্যেই আমাদের ক্রুজ কোচিন শহর ছেড়ে, কোচিন শহরের এই জলপথ ছেড়ে প্রবেশ করবে আরব সাগরে। সামনেই রয়েছে আরব সাগর। লাক্ষাদ্বীপ তো সুন্দর বটেই, সেই সঙ্গে ক্রুজ যখন এই কোচিন শহর ছেড়ে আরব সাগরের দিকে যায় বা যখন আবার আরব সাগর থেকে কোচিনে ফেরে, এই যাওয়া আসার মুহূর্তটা দুর্দান্ত। সমস্ত বড় বড় কন্টেনারকে এখানে নামানো হচ্ছে সব জাহাজ থেকে। এইরকম চাইনিজ ফিশিং নেট দুদিকেই রয়েছে। এটা হচ্ছে কোচিনের ভাস্কো দা গামা স্কোয়ার। ভেমনাথ লেক আর আরব সাগর দুটো একসাথে মিশেছে, বা বলা যেতে পারে সমুদ্র আর লেকের হচ্ছে মোহনা এটা। এবার দিগন্ত বিস্তৃত আরব সাগর, অ্যারাবিয়ান সি। আর ওইদিকে আরও বিচ রয়েছে, ওগুলো হচ্ছে সমস্ত ফোর্ট কোচি বিচ, মহাত্মা গান্ধী বিচ, বিচগুলো সব এইদিকে রয়েছে। জাহাজের গতিমাপের একক নট বা নটিক্যাল মাইল। 1 নটিক্যাল মাইল সমান 1.852 কিলোমিটার। 15 থেকে 16 কিলোমিটার স্পিডে আমাদের ক্রুজ চলছে। বাট এটা তখন এখানে, এ যখন মোটামুটি আরব সাগরে ঢুকে যাবে তখন এর স্পিড আরও বাড়বে। বিশেষ করে রাত্রেবেলা খুব স্পিডে চলে ক্রুজ। আর এখানেও একটা ফেরি রয়েছে, গাড়ি অটো সব কিছু পারাপার করছে এই ফেরি দিয়ে। আপার ডেক থেকে চলে এলাম আমার কেবিনে। বাট কেবিন থেকেও কিন্তু এই দেখুন সমুদ্র দর্শন এখান থেকেও কিন্তু হবে। এখানে চেয়ার আছে, চেয়ার নিয়ে বসতে পারেন, কিংবা বিছানায় শুয়ে শুয়ে কিন্তু সমুদ্র উপভোগ করতে পারেন। বাট এটা খোলা যাবে না কারণ এসি চলছে। সমুদ্রটা কত বড়! অনেক উঁচু। আর তুমি কি দেখেছো সমুদ্রের জলে, কি দেখেছো? ডলফিন। সত্যি? হ্যাঁ তোমরা দেখতে পারো। আমরা দেখতে, তুমি দেখতে পেয়েছো না ডলফিন? হ্যাঁ আমি ডলফিন যে আন্ডার ওয়াটারে গেছিল, ওটা খুব ভালো ছিল। আরব সাগরে প্রবেশ করার সাথে সাথে কিন্তু আমাদের ক্রুজের দেখুন স্পিডও বেড়ে গিয়েছে। এখন চলছে এটা 23 কিলোমিটার্স প্রতি ঘন্টা স্পিডে, ম্যাক্সিমাম 28 অব্দিও চলেছিল। এটাকে যদি আমরা নটে দেখি KNOT-তে, তাহলে হবে হচ্ছে 12 নট, 12 KNOT। আপনারা যারা আগামী দিনে লাক্ষাদ্বীপ ট্রিপ করছেন তাদের জন্য আমার একটা পরামর্শ, আপনারা কলকাতা থেকে ফ্লাইট নিয়েও কিন্তু কোচিন আসতে পারেন। কলকাতা থেকে কোচিন ফ্লাইটের কিন্তু খুব ভালো আর কি যোগাযোগ রয়েছে। বাট যদি আপনারা এই ট্রেনের হ্যাঙ্গামা করতে না চান, সেক্ষেত্রে আমি বলবো যে কলকাতা থেকে ফ্লাইট নিন, ফ্লাইট নিয়ে চলে আসুন। তবে তখনই যখন আপনাদের এখানকার ট্রিপটা কনফার্ম হবে। আপনি টাকা প্রথমে পে করলেন, পে করার পরে ওরা আপনাদেরকে একটা প্যাসেঞ্জার আইডি দেবে, মানে প্যাসেঞ্জার জেনারেশন আইডি দেবে। ট্যুর সংস্থা চাইলে কিন্তু প্রোগ্রাম করতে পারবে না, গভর্নমেন্টের পারমিশন দরকার হয়। এই যে ক্রুজগুলো চলছে সবই কিন্তু গভর্নমেন্ট ক্রুজ। প্যাসেঞ্জার আইডি যখন আপনাদের জেনারেট হয়ে যাবে, তখন ওরা আপনাদেরকে বলবে আইডি জেনারেশন ডান, এবং আপনাকে একটা রিসিপ্ট দেবে যেখানে আপনাদের নাম, ফোন নাম্বার, প্যাসেঞ্জার আইডি সব লেখা থাকবে। ওটার পরে কিন্তু আপনারা ফ্লাইট কিংবা ট্রেনের টিকিট বুক করবেন। বাট যারা কলকাতা থেকে আসেন আমি বলবো যে ফ্লাইটে চলে আসুন, যদি আপনারা 35-36 ঘন্টার জার্নি ধকল না সহ্য করতে চান, যেটা আমি করেছিলাম। আমাদের প্রোগ্রামটা হচ্ছে এরকম, আমরা 12ই মার্চ আর কি আমাদের যাত্রা শুরু করছি কোচিন থেকে লাক্ষাদ্বীপের পথে। 13 তারিখ কোনো একটা আইল্যান্ডে আমরা যাব, 14 তারিখ আরেকটা আইল্যান্ডে আমরা যাব, 15 তারিখ আরেকটা আইল্যান্ডে যাব, এবং 16 তারিখ আমরা আবারও কোচিনে ফিরে আসবো। ঠিক যেমনভাবে আমরা 12 তারিখ ক্রুজে উঠলাম, 16 তারিখে আমরা সেভাবেই আর কি ক্রুজ থেকে নামবো। চা খাওয়ার জন্য লাইন, এ ভাই কেমন আইন! 4:30 সময় এখানে চা দেওয়া হয়, বাট এখন যদি 4:30 বাজেনি, এখন বাজে 4:10 এরকম কিছু বাজে। তো চলে এলাম এখানে চা খেতে, ভাবলাম চাটা হয়তো ফাঁকায় খাবো, বাট চায়ের এখানেও লাইন ভাই। কফিও রয়েছে, এদিকে চাও রয়েছে, আর সেই সঙ্গে বিস্কুট রয়েছে। হ্যাঁ গরম তো এখানে চরম, বাট চা খাওয়ার জন্য লাইন, ব্যাপারটা ঠিক হলো না হজম। চায়ের সঙ্গে রয়েছে কুত্তা বিস্কুট, এরকম বিস্কুট, এই হচ্ছে সেই বিস্কুট। চা পর্ব দ্রুত শেষ করে ক্যাফেটেরিয়া থেকে বেরিয়ে এলাম বাইরে। জাহাজ চলেছে আরব সাগরের বিস্তৃত জলরাশিকে দুই পাশে ঠেলে। ভেতরের বাতানুকূলিত পরিবেশের থেকেও বাইরের এই মাতাল করা হাওয়া আমার কাছে অনেক উপভোগ্য। আমাদের ক্রুজ চলেছে আরব সাগরের বুক চিরে, দিগন্ত বিস্তৃত শান্ত সমুদ্র। শুধু আমাদের ক্রুজের যাত্রাপথটুকু সমুদ্র অশান্ত, সামনের প্রপেলারের ধাক্কায় দুর্দান্ত মাতাল করা হাওয়া, আর সেই সাথে ধোঁয়া ওঠা কফি। আন্দামান ট্রিপ না লাক্ষাদ্বীপ ট্রিপ, কোনটা বেশি ভালো এখন অবধি? আন্দামান গেছি, লাক্ষাদ্বীপ যাচ্ছি। ওর ভিডিও দেখে লাক্ষাদ্বীপে আমার অল টাইম ফেভারিট ছিল। আর অনেকগুলো যাত্রী একসঙ্গে যাচ্ছে, এটা ফ্যামিলি লাগছে। আর মনে হচ্ছে কখন কৌশিকের চোখে ওই সমস্ত আইল্যান্ডগুলো দেখি। দুবাই না লাক্ষাদ্বীপ, লাক্ষাদ্বীপ। থাইল্যান্ড না লাক্ষাদ্বীপ, লাক্ষাদ্বীপ। আমি সব জায়গাতেই লাক্ষাদ্বীপে। ও আমাকে মালদ্বীপ পর্যন্ত বলেছিল চলো চলো চলো, ঠিক। আমি বললাম না, আমি লাক্ষাদ্বীপ। না, আমার দর্শকরা বলতে চায় যে আমি তোমাকে কোনো জায়গায় নিয়ে যাই না, আমি কেন তোমায় ক্যামেরার সামনে দেখাই না, এটা কি সত্যি? আমি নিজে আসতে পছন্দ করি না। আমি কি তোমাকে ইচ্ছা করে ক্যামেরার সামনে আনি না? কিছুটা সত্যি। ভাবতো ওর ফিমেল ফ্যানগুলো সব চলে যাবে, এখন দেখছি ফিমেল ফ্যানগুলো অলরেডি চলে গেছে, এখন আমাকে নিয়ে আনছে। ফিমেল ফ্যানরা আমার যায়নি, আমার ফিমেল ফ্যানরা সবসময় থাকবে, কারণ ফিমেল ফ্যানদের কাছে আমি সবসময় সিঙ্গেল ছিলাম।
সিঙ্গেল আছি, সিঙ্গেল থাকবো। বিকেল হয়ে আসছে, আর এই বিকেলটা কিন্তু ভীষণ ভীষণ রোমান্টিক। বিশেষ করে সূর্য যখন আস্তে আস্তে অস্ত যাচ্ছে, ওই পশ্চিমে তার শেষ আলো এসে পড়ছে এই আরব সাগরের জলে, আর ঢেউয়ে সেই রক্তিম আভার প্রতিফলন, ঢেউ চিড়ে চলেছে আমাদের ক্রুজ এমভি কাওয়ারাত্রি। আমি প্রত্যেকবার বলি যে আপনাদের হানিমুন ডেস্টিনেশন চেঞ্জ করুন, বাট আমার আজকে এই জায়গায় দাঁড়িয়ে মনে হচ্ছে যে ভাই হানিমুনে আসলে এখানেই এসো। সিরিয়াস বললাম, সিরিয়াস। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি, কে अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি, जो भी है ये। এই সব কিছুর মাঝেই সেদিন বিকেলে মেঘমুক্ত পরিষ্কার আকাশে একটা দুর্দান্ত সূর্যাস্তের সাক্ষী থাকলো এই ক্রুজের প্রায় সব টুরিস্টরা। পাহাড়ে সূর্যাস্ত বহুবার দেখেছি, কিন্তু বিস্তৃত জলরাশির মাঝে সূর্য যেন ঠিক অস্তাচলে নয়, আলতো লাফ দিয়ে মিলিয়ে গেল চিরতরে। আজকের মতো সূর্যকে সবাই বিদায় জানাচ্ছে, টাটা বাই বাই বলছে, এবং অপেক্ষা আগামীকাল আবারও সূর্যোদয়ের এবং নতুন দিনের, এবং সেই সাথে নতুন কিছু দুর্দান্ত অভিজ্ঞতার এই লাক্ষাদ্বীপের পথে। যদি পরের জন্মে দেখা হয় তাহলে আমার সাথে হানিমুন এখানে আসবে? হানিমুনে যদি সামর্থ্য থাকে অবশ্যই আসবো। না, এই জন্মে তো সমর্থ ছিল না, আমরা শুধু গেছিলাম বিশাখাপত্তনম, ভাইজ্যাক, হায়দ্রাবাদ। তারপরে ট্যুর অপারেশনের কথা বলছিলাম, একটু কম করুন, একটু কম করুন, কত কমে যাওয়া যায়, কত কমে যাওয়া যায়। আর সেখানে গিয়েও স্ট্রাগল, সেখানে গিয়েও কত ঝামেলা। যে মানুষ নিজের কর্মে, নিজের সংকল্পে, নিজের আত্মবিশ্বাসে দৃঢ় থাকে, একদিন সময়ও তাকে সব কিছু রিটার্ন দেয় চড়া সুদে। কেউ সেটা ধরে রাখতে পারে, কেউ বা হারায় অজ্ঞতায়। ইয়ং জেনারেশনের থেকেও কিন্তু ওল্ড জেনারেশনের মানুষ বেশি এসছে। সবাই দেখুন সবার মতো করে কিন্তু এনজয় করছে, যে যেখানে পেরেছে বসে গিয়ে যে হাত পা ছড়িয়ে। আপনারা যারা ক্রুজে আসছেন তারা কিন্তু সঙ্গে একটা খাবারের ব্যাগ অবশ্যই নিয়ে আসবে। সেখানে কিন্তু নানা রকম স্ন্যাক্স জাতীয় খাবার, বাদাম, চিপস, কুরকুরে এসব থাকবে, মুড়ি চানাচুর থাকবেই। এগুলো থাকলে কিন্তু আপনাদের এই বিকেলটা বা এই সন্ধ্যার আগ দিয়ে যখন এখানে এসে বসে সেগুলো খাবেন, জার্নি কিন্তু অসম এক্সপিরিয়েন্স হবে। আমিও নিয়ে এসেছি সঙ্গে এই যে আমার ফেভারিট মুড়ি চানাচুর। লাক্ষাদ্বীপে আসুন, এনজয় করুন, একটা ট্রিপ অন্তত লাইফ টাইম এক্সপিরিয়েন্স হয়ে থাকবে। হালকা রোমান্টিক গান চলবে, আর দুজনে মিলে পা ঝুলিয়ে বসে এই হাওয়া খেতে খেতে, এই মাতাল করে হাওয়া খেতে খেতে এই ক্রুজ জার্নি এনজয় করবেন। আর মনে রাখবেন আমাদের কাছে কিন্তু মোট রয়েছে 5টা দিন, আর এই 5টা দিন ভাই ফাটাফাটি এনজয় করতে হবে, যেন এনজয়মেন্টের মধ্যে একটা অ্যালফাবেটও বাদ না পড়ে। মুড়ি উঠে যাবে আমার। সন্ধে পুরোপুরি হয়ে গিয়েছে, আকাশে যেটুকু লালচে আভা রয়েছে সেই লালচে আভাটুকু একটু পরে মিলিয়ে যাবে। সেই সঙ্গে দেখা দিয়েছে কাস্তের মতো আতফালি চাঁদ। আর এই রকম পরিবেশে, এই রকম মুহূর্তে যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে চা। আমার সঙ্গে তো ফ্লাক্স আছে, গরম জল আছে তাতে, আর সেই সঙ্গে চায়ের সব জিনিসপত্র আমি সঙ্গে নিয়ে এসেছি। এখানে বসে চা বানিয়ে খাবো এই সন্ধ্যাকালীন সৌন্দর্য উপভোগ করতে করতে। চায়ের নেশা তরে দড়াইয়া সারুম আমি। ক্লিয়ার করে বলো কি করবো, ব্লগ করবো না রোমান্স করবো না চা খাবো, সেটা বলে দাও ক্লিয়ার করে, কোন ডিউটিটা করবো। বেলা শেষে একটা সন্ধে যেন পুরো পৃথিবীকেই ঘুম পাড়িয়ে দিয়েছে, আর তারই মাঝে আরব সাগরের নিকষ কালো জলরাশি প্রপেলারের ধাক্কায় ছিটকে পড়ছে দূর থেকে দূরান্তরে। জাহাজের দুই দিকের আলোতে ভীষণ স্পষ্ট মাঝ সমুদ্রের মাদকতা। এ এক অন্যরকম অভিজ্ঞতা। জলের কি তীব্র গর্জন, না জানি সমুদ্র এখানে কত মিটার গভীর। গতবার যখন গিয়েছিলাম প্রথম দিনে, সেদিন আবহাওয়া খারাপের জন্য সমুদ্র ভীষণ উত্তাল ছিল, সেদিনকে জাহাজ খুবই দুলছিল। বাট আজকে দুলুনি অতটাও নেই, মানে অতটাও এখানে অবধি ফিল করিনি। আর যখন জাহাজ দুলবে তখন এই প্যাসেজ দিয়ে যখন হাঁটাচলা করবেন, যাতে ডিসব্যালেন্স হয়ে কেউ পড়ে না যায়, অনেক বয়স্ক মানুষ থাকে তো এখানে, তার জন্য এরকম সব চারিদিকে রেলিং রয়েছে। চলে এসেছি আমরা এখানকার ক্যাফেটেরিয়াতে, যেখানে আমাদের
ডিনার দেওয়া হবে। এই হচ্ছে সেই টেবিল যেখান থেকে আমাদের ডিনার সার্ভ করা হবে। এখানে সব খাবারের আইটেম থাকে, যারা ট্যুরিস্ট তারা এখানে বসে খাওয়া দাওয়া করে। এখানে স্যুপ রয়েছে, বাট স্যুপ আমি নেবো না। এই হচ্ছে ঘি রাইস। চিকেন দাও মনে হবে, ड्राई चिकन दो। और ये दाल और ये চানা, थोड़ा স্যালাড দিয়ে দিয়েছে না। যারা রুটি খেতে চান তাদের জন্য কিন্তু এখানে দুপুরেও রুটি ছিল, রাত্রেও রুটি রয়েছে। और ये क्या है जी? पायस। सिम ये दीजिए थोड़ा मुझे। ये রয়েছে পায়েস। বুফে সিস্টেম খাওয়া দাওয়া, পেট না ভরা পর্যন্ত খেয়েই যাও। ঘি রাইস আমাদের ওখানকার পোলাওয়ের মতো, শুধু এটা সাদা আর পোলাও হলুদ হয়। ওখানে কিশমিশ থাকে না, কিশমিশ নেই। চিকেনের যে কারি, সেই কারিতে কারি পাতাও রয়েছে। দুপুরের তুলনায় রাত্রে খাওয়া দাওয়া বেশ ভালো আছে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে কেবিনে ফিরে এসে আবারও শুরু হলো আমাদের মারামারি। বাড়িতে থাকলে এই ব্যাপারটাই হয় প্রতিদিন। প্রচুর মারামারি করলাম খাওয়া দাওয়ার পরে রুমে এসে। ঘুমানোর আগে আমি একটু কাজ করবো, কাজ করতে হবে, এডিটিং করতে হবে। আর সারাদিন পরে ওটাই মনে হচ্ছে মেন কাজ। এডিটিং করে ক্যামেরাবন্দি কিছু মুহূর্তকে হয়তো একটা গল্পের রূপ দেওয়াই যায়, কিন্তু প্রকৃতি কোথাও এতটাও সুন্দর যেখানে এডিট শব্দটাই ফিকে পড়ে যায়। ফিরব সেই গল্প নিয়ে লাক্ষাদ্বীপ ভ্রমণের দ্বিতীয় পর্বে।